দলের ৩ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে চাইলেন সহযোগিতা। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। আইন শৃঙ্খলার উন্নয়নে সরকারকে মনোনিবেশের তাগিদ জামায়াত আমিরের। পরিস্থিতি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে নেই দাবি নাহিদের। সরকার খুবই এখনো ক্লিয়ার পজিশন নেয় নেই, একটা ছলচাতুরি তারা করছে। পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত হবে। গাজীপুরের কাপাসিয়ায় মা ও ৩ সন্তান সহ ৫ জনের গলা কাটা মরদেহ উদ্ধার। মূল সন্দেহভাজন গৃহকর্তা পলাতক, জিজ্ঞাসাবাদের জন্য ২ জন আটক। হত্যাকাণ্ডটা আমাদের কাছে প্রাথমিক অনুসন্ধানে যেটা মনে হয়েছে, এটা পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনাটা ঘটে থাকে। এবং হাম উপসর্গ নিয়ে দেশে আরও ৯ শিশুর মৃত্যু। নতুন রোগী ১৫০০-এর কাছাকাছি, বেশিরভাগ হাসপাতালেই উপচে পড়া ভিড়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি মশিউর অনেক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের বানানো যে স্মার্ট কার্ড, তাতে চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকিমুল ইসলাম। সকালে নিজ কার্যালয়ে ওয়াকিমুলকে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তার বানানো ছোট বাহনটি দেখেন তিনি। পরে প্রধানমন্ত্রীকে নিয়ে স্মার্ট কার্ডটি চালিয়ে দেখেন ওয়াকিমুল। ব্যাটারি চালিত বিশেষ এই যানের নাম দেওয়া হয়েছে A2i স্মার্ট কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় ১৭ বছরের তরুণের প্রশংসা করেন। একই সাথে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার্ড তৈরির পরামর্শ দেন। প্রধানমন্ত্রী এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মার্ট কার্ড তৈরির গল্প শুনিয়েছেন ওয়াকিমুল ইসলাম। গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গৃহকর্ত্রী শারমিন আর তার ভাই ও ৩ সন্তানের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ঘরের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকান ঘটনার পর থেকে রয়েছেন পলাতক। অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। কাপাসিয়া থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, যেখানে ছবি তুলেছেন রাব্বি হোসেন। কাপাসিয়ার রাউতকোনা এলাকা, দোতলা বাড়ির ভেতরে ৫ জনের মরদেহ, বাইরে স্বজনদের হাজারি। এবাড়ির নিচতলায় স্ত্রী ৩ সন্তান নিয়ে বছর খানেক ধরে ভাড়া থাকতেন ফোরকান মিয়া নামের এক ব্যক্তি। পেশায় যিনি একজন গাড়ি চালক, বাড়ি গোপালগঞ্জ। শনিবার সকালে থানায় গিয়ে ৫ জনের মৃত্যুর খবর জানায় ফোরকানের স্ত্রী, নিহত শারমিনের এক স্বজন। ঘটনাস্থলে পৌঁছে নিচতলার এক ঘরের মেঝেতে শারমিনের ৩ সন্তান ও ভাই এবং এক ঘরের জানালার গ্রিলের সঙ্গে বাঁধা অবস্থায় শারমিনের মরদেহ দেখতে পায় পুলিশ। সবাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। ফোরকানের ভাই ফোন দিচ্ছে ছোট বোনের কাছে। ছোট বোন জানাইছে ওর বাপরে, ওর বাপ ফোন দিয়ে বানাইছে ওর বোন ছিল গাজীপুর মাস্টার বাড়ি, ওরা ফোন দিছে। ওরা আর কি এসে দেখছে যে সত্যি মারা গেছে। আয়সা দেখি দরজা খোলা, পরে ঢুকলাম, ঢুকে দেখি যে ফ্লোরে 3টা বাচ্চা, তারপর খাটে একটা ছেলে, আবার তারপর এই সাইডের রুমে দেখতে এসছে, এই সাইডের রুমে দেখি মহিলা, একটা মহিলাটার খুব বিদঘুটাভাবে মারছে। নিহত শারমিনের স্বজনরা জানান, ভোরের দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে নিজে ৫ জনকে হত্যার কথা জানান ফোরকান। অভিযোগ করেন, অভিযুক্ত ফোরকান মিয়া প্রায়ই টাকার জন্য শারমিনকে মারধর করত। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল পরিবারটিতে। কদিন আগে বিদেশে চাকরি দেওয়ার নাম করে গোপালগঞ্জ থেকে ডেকে আনেন শ্যালককে। ফুরকানের ছোট ভাই এরে ফোন দিয়েছে যে আমি সবগুলো মেরে ফেলছি, মিশকাত নাম বলছে, আমি সবগুলো মেরে ফেলছি। এর আগে পরে আমার বোনের নির্যাতন একবার করছে, মানে ওরে কি করছিল না করছিল জানি না, আপনার চুল টুল সব পড়ে গেছে। স্বজন ও প্রতিবেশীরা অভিযোগ করেন, অভিযুক্ত ফোরকান মাদকাসক্ত ছিল। এ নিয়ে মাঝে মধ্যেই ঝড়গা বিবাদ লেগে থাকত পরিবারে।
পুলিশ জানায় মরদেহগুলোর পাশে গোপালগঞ্জের একটি থানায় ফোরকানের দায়ের করা অভিযোগপত্রের কপি পাওয়া যায়, যদিও সেটি থানায় আদৌ জমা দেওয়া হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি, যেখানে অভিযুক্ত ফোরকান স্ত্রীর বিরুদ্ধে টাকা নিয়ে ফেরত না দেয়া সহ নানা অভিযোগ করেন। হত্যাকাণ্ডটা আমাদের কাছে প্রাথমিক অনুসন্ধানে যেটা মনে হয়েছে, এটা পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্বের কারণে। এটা আমরা প্রত্যেকেই মাঠে আছি, জেলা পুলিশের টিম সবাই মাঠে আছি, সবাই কাজ করছি। আমরা আশা করি যে খুব দ্রুততর সময়ের মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং এই ঘটনার সাথে যদি আরও কেউ জড়িত থাকে সেটাও আমরা জানতে সমর্থ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে শহীদ তাজউদ্দিন মেডিকেলে। পুলিশ বলছে প্রধান অভিযুক্ত ফোরকান মিয়াকে ধরতে সম্ভাব্য সব জায়গায় অভিযান শুরু করেছে বিভিন্ন সংস্থা। তবে প্রশ্ন থেকে যায়, একটি বাসার মধ্যে স্ত্রী এবং শ্যালক সহ 3 সন্তানকে একে একে খুন করেছিলেন ফোরকান মিয়া, নাকি সহযোগী ছিলেন অন্য কেউ? সে প্রশ্নের উত্তর অবশ্য ফোরকান মিয়াকে না ধরলে পাওয়া যাবে না বলে মনে করছে পুলিশ কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কাপাসিয়া, গাজীপুর। সরকারের কর্মপরিকল্পনা মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কাছে তুলে ধরেছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। আর এই সময় উপস্থিত ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল নেতারা মন্ত্রীদের কাছে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দলীয় নেতাকর্মীরা সরকারের পাশে না দাঁড়ালে সরকারের সফল হওয়া কঠিন। তারেক রহমান বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নতুন যুদ্ধ শুরু করেছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ডাকলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই রাজধানীর কেআইবি মিলনায়তনে জেলা, বিভাগীয় পর্যায়ের ছাত্র, যুব, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির শীর্ষ নেতাদের ঢল নামে। বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভায় সরকারের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রীরা। তাদের কাজ নিয়ে প্রশ্ন করার সুযোগ পান মাঠ পর্যায়ের নেতারা। সরাসরি কোশ্চেন করছেন যে এটি কেন নেওয়া হয়েছে বা এই পরিকল্পনা নেওয়া ভুল ছিল নাকি সঠিক ছিল। আজকে সেশনটা হলো তো মূলত গভর্নমেন্টের এই কার্যক্রম নিয়ে নেতৃবৃন্দকে অবহিত করার। কিন্তু কি উপলব্ধি থেকে এই আয়োজন, কি বা অর্জিত হবে এই মতবিনিময় সভার মাধ্যমে? দেশ এবং জাতির উন্নয়নের জন্য দল এবং সরকার যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক আরও দৃঢ় হবে। সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে এবং একই সাথে সরকারের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো শুধরে সরকার আগামীতে আরও ভালোভাবে এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা রাখছি। দিনব্যাপী আয়োজনে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মরণ করিয়ে দেন নির্বাচনের আগে দেশে সুশাসন প্রতিষ্ঠা সহ বিএনপির দেয়া প্রতিশ্রুতির কথা। আমরা মানুষকে বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার, নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। প্রিয় নেতৃবৃন্দ, যেই কথাটি বলছিলাম, যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের পাশে দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। রুদ্ধদ্বার সভার সমাপনী সেশনে সাংগঠনিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা নিয়ে আলোচনার কথা রয়েছে, যেখান থেকে বিএনপির আগামী কাউন্সিল, অঙ্গ সংগঠনের নতুন কমিটি গঠন সহ সাংগঠনিক দিক নির্দেশনা দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের কাপাসিয়ায় 5 জনকে হত্যার ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ। আর এই নিয়ে জামায়াতের জনসচেতনতা ও প্রতিবাদমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, এমনটা জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। জাপান সফর শেষে দুপুর নাগাদ দেশে ফেরেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন সাংবাদিকদের সাথে। জামায়াত আমির বলেন, সরকারের মাঝে অনেক রাজনীতিকরণ হয়ে গেছে, তাদেরকে ফেসবুক যুদ্ধ না করে এসব দুর্বৃত্তের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বিশেষ কোনো ধর্ম বা বর্ণকে টার্গেট করা হবে না, বিষয়টি নজরে রাখতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান জামায়াত আমির। তিনি আরও বলেন, জাপান সফরে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি আর
নগর উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাংলাদেশ নিয়ে জাপানের অনেক প্রত্যাশা আছে বলেও জানান। পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো 5 জন, নোয়াগাঁয় হলো 4 জন, চিটাঙ্গেলে 3 জন, সব গোলাকাটা। এগুলা কি? এরা কারা? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই, এমনটা মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, জুলাই সনদ আর সংস্কার বাস্তবায়ন ইস্যুতেও ছলচাতুরি করছে বিএনপি। নাহিদ বলেন, সরকার কিভাবে তাদের আহ্বানে সাড়া দেয় সেটির ওপর নির্ভর করছে রাজপথের আন্দোলন কতটা কঠিন হবে। সংস্কারের অচলাবস্থা ও করণীয় নিয়ে রাজধানীর একটি হোটেলে এনসিপির সংলাপ। কূটনীতিকদের সামনে এনসিপি নেতারা তুলে ধরেন সংস্কারের প্রয়োজনীয়তা, সরকারের অবস্থান ও এর বাস্তবায়ন না হওয়ায় তৈরি হওয়া অচলাবস্থা। গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যা সহ সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে গণমাধ্যমের করা প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। প্রতিষ্ঠানগুলোর সংস্কার হলে এই পরিস্থিতি তৈরি হতো না। আপনি যদি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে না পারেন, ফলে তখন আপনি নাগরিক সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারবে না। আজকে যেই যতগুলো ক্রাইসিসের কথা আপনি বলতেছেন, সেটার জন্য অ্যাকাউন্টেবল করা হবে কাকে? গভর্নমেন্টকে। কিন্তু আপনি অ্যাকাউন্টেবল কিভাবে করবেন? সংস্কার ইস্যুতে সরকারের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেন নাহিদ ইসলাম। জানান, পাশাপাশি 11 দলীয় ঐক্যের রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনও চলবে। সেটা আরো কতটা কঠোর হবে তা নির্ভর করবে সরকার কিভাবে সাড়া দেয় তার উপর। খুবই স্পষ্টভাবে বলেছি যে সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। আমরা আন্দোলন অবশ্যই পিসফুলি করব, আমরা আন্দোলন অহিংসভাবে করব এবং রাজপথে অলরেডি কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু এই কর্মসূচি কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু কঠোর অবস্থানে যাবে, এটা তো নির্ভর করবে সরকার কতটুকু এই আন্দোলনের সাড়া দিচ্ছে অথবা তারা দাবিগুলো মেনে নিচ্ছে। সংলাপে এনসিপি নেতারা আরও বলেন, সংস্কার নিয়ে সরকার ছলচাতুরি করছে, তাই রাজনৈতিক অবিশ্বাস তৈরি হয়েছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে ঢাকা ও বরিশালে 3 করে 6 জন, খুলনায় 2 আর সিলেটে প্রাণ গেছে আরও 1 জনের। গত 24 ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের হিসাবেও যদি বলি, ভর্তি আছে এখন 29 জন। আর বরিশাল শেরে বাংলা মেডিকেলে 24 ঘন্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। নতুন রোগী ভর্তি আছে 43 জন। আর ময়মনসিংহ মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছে 29 জন। বর্তমানে চিকিৎসাধীন 97 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 9 জন। চিকিৎসাধীন রয়েছেন 99 জন। এছাড়াও খুলনা, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে জ্বর ও শরীরে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। হামের চিকিৎসা দিতে অধিকাংশ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হলেও স্থান সংকুলন না হওয়ায় বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। অবশেষে দেশে ফিরল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। সকালে মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি। এই সময় উপস্থিত ছিলেন বৃষ্টির পরিবারের সদস্যরা, সহপাঠী ও সরকারি কর্মকর্তারাও ছিলেন সেখানে। আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পরে বৃষ্টির মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রাম মাদারীপুরে। এ মাসের 17 তারিখ দেশে ফিরে নিজের ডিজাইনে করা বাড়িতে ওঠার স্বপ্ন ছিল নাহিদা সুলতানা বৃষ্টির। কিছুটা আগে ফিরলেন ঠিকই, তবে ফিরলেন প্রাণহীন। যে মেয়েটি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন সুদূর যুক্তরাষ্ট্রে, তার প্রত্যাবর্তন ঘটল কফিনে বন্দী হয়ে। দেখে যেতে পারলেন না পিএইচডি সম্পন্ন করার সার্টিফিকেট, তবে মা বাবা পেয়েছেন মরণোত্তর সার্টিফিকেট। বৃষ্টির মরদেহ নিতে বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন মা বাবা ও স্বজনরা। কফিন দেশে পৌঁছানোর পর সেখানে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ। স্বজন সহপাঠীদের দাবি সুবিচার। শান্তশিষ্ট একটা মেয়ে ছিল, ওকে হারায় আসলে আমরা সবাই, স্পেশালি আমি তো খুবই, আমাদের কি দিন যাচ্ছে আমরা আসলে বলতে পারবো না। এখন আপনারা সবাই দোয়া করবেন একটাই, যেন ওকে আল্লাহ জান্নাতবাসী করুক। ইউএস গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমাদের একটাই প্রত্যাশা, যেন এই যে নির্মম হত্যাকাণ্ড, এটার জন্য একটা সুষ্ঠু বিচার হয়। ডিগ্রি নিয়ে আসবে, আমরা তাদের আগায় নেব, কিন্তু এইভাবে যে মরাদেহ আমাদের নিতে হবে এটা কোন কল্পনা করিনি।
আদরের কন্যাকে নিয়ে ছিল কত স্বপ্ন, নিমিষেই সব শেষ। সন্তান হারানোর কষ্টের পাথর এখন বাবা মার বুকে। গ্রামে যত দুঃখী মানুষ আছে তাদের পাশে সবসময় থাকবে, এই ছিল তার একটা প্রবল ইচ্ছা। এবং সামনে একটা নেম প্লেট থাকবে যেখানে লেখা থাকবে নাহিদা সুলতানা বৃষ্টি, ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। সার্টিফিকেট যদিও পাইছে, কিন্তু সেটা ছিল মরণোত্তর সার্টিফিকেট, জীবিত নাই। পরিবারের কাছে বৃষ্টির মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব, দিলেন বিচারের আশ্বাস। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। গত 16 এপ্রিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। কয়েকদিন পর একাধিক ধাপে তাদের দেহাবশেষ উদ্ধার করে দেশটির পুলিশ। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক প্যাকেজে যেমন দেখছিলেন আসলে রিপোর্টে যে মাদারীপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী অ্যাম্বুলেন্স। সদর উপজেলার চরগোবিন্দপুর ইউকে হাই স্কুল মাঠে বাদাসর বৃষ্টির জানাজা হবে। এরপরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকা জুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি করেন স্থানীয়রাও। ডক্টর ডিগ্রি লাভ করে এখানে একটা সাইনবোর্ড দেবে, ওর যে ইনকাম হবে ওই ইনকামের একটা অংশ আমাদের এই গ্রামের মসজিদ, মাদ্রাসা অথবা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করবে। এই ছিল তার একটা উদ্দেশ্য। ঘাতকের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হোক, এটা আমরা চাই। অতীতের মতো শুধু পরীক্ষা আর জিপিএ 5 নিয়ে পড়ে থাকবে না সরকার। গুণগত মান নিশ্চিতে জিডিপির 5% শিক্ষা খাতে বরাদ্দ দিতে চায় সরকার, আর এমনটা জানিয়েছে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ চীন এডুকেশন ফোরামের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের শিক্ষা খাতে অবদান রাখতে প্রস্তুত তার সরকার। বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে অধ্যয়নের আমন্ত্রণ জানাতেই দূতাবাসের এই উদ্যোগ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী। ঢাকায় নিয়োজিত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বর্তমান সরকার উন্নত শিক্ষা দিতে চায় তরুণ প্রজন্মকে। এজন্য সরকারের সঙ্গে কাজ করবে চীন। Chinese education is increasingly embedded in the process of scientific and technological innovation, industrial upgrading and modernization of national governance. অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন দেশের শিক্ষা খাতের উন্নয়ন এবং আধুনিকায়নে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। সেই লার্নিং উইথ হ্যাপিনেসের মানে কি, তোমরা এমন একটা পরিবেশে শিক্ষা নিবা যেখানে একসাথে টিম স্কিল তৈরি হবে, 4-5 জন করে বিভিন্ন গ্রুপে কাজ করবা, তোমাদের ভিতর ট্রান্সফারেবল বা ইন্টারপার্সোনাল স্কিল তৈরি হবে। এমনভাবে আমরা এই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো যেখানে কোনো ভয় ভীতি থাকবে না, যেখানে ক্লাসে যাওয়ার জন্য তোমাদের আনন্দ হবে। আস্তে আস্তে আমরা বাংলাদেশের প্রতিটা স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে সবার জন্য একরকম স্কুল ড্রেসের ব্যবস্থা করব। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সার্বিক উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনতে চায় সরকার। আবারও প্রতিশ্রুতি দেন বাজেটে জিডিপির 5% শিক্ষা খাতের জন্য বরাদ্দ রাখা হবে। শিক্ষকদেরকে অ্যাড্রেস করতে হবে কিভাবে তোমাদেরকে ক্লাসরুমে পড়াশোনা করাবে। সারা বছর বসে থাকবো, বছর শেষে শুধু পরীক্ষা দেব, এটাই লেখাপড়া নয়। তোমাদের জন্য আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থাও আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডারও আমরা তৈরি করার চেষ্টা করছি। মন্ত্রী জানান, আগের মতো শুধু পরীক্ষা আর জিপিএ 5 নিয়ে পড়ে থাকবে না সরকার। শিক্ষার গুণগত মান নিশ্চিত করা হবে। শুধু রড, সিমেন্ট আর কনস্ট্রাকশন নয়, চীন বাংলাদেশ সম্পর্ক হবে শিক্ষামূলক। আমরা চাই তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা নিজেকে সেইভাবে প্রস্তুতি নেবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ফলো আপ চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 8:45টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী যেই বিমান তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। এই সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান, ব্রিটিশ হাই কমিশনার সারাকুক সহ এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে তাকে বিদায় জানান। চিকিৎসকের পরামর্শে ফলো আপ হিসেবে যুক্তরাজ্যের
একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। আর চিকিৎসা শেষে আগামী 18 মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। বিড ভিত্তিক কাঠামোতে আটকে গেছে রাজনৈতিক সাংবাদিকতা, যেখানে অনুসন্ধানের চেয়ে গুরুত্ব পায় দলের এজেন্ডা। অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের কর্মী হিসেবে আচরণ করেন সাংবাদিক নিজেই। আর এমন অভিযোগ এসেছে বাংলাদেশ সাংবাদিকতা সম্মেলনের দ্বিতীয় দিনে। প্রথম সেশনে রাজনৈতিক সাংবাদিকতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা বলেন, সরকারের পালাবদল হলে গুরুত্বপূর্ণ বিটে তাদের পছন্দ অনুযায়ী রিপোর্টারকে নিয়োগ দিতে বাধ্য করা হয়। অন্তর্বর্তী সরকারের আমলেও এই বাস্তবতা বদলায়নি। পাশাপাশি সাংবাদিকতার মান সংবাদকর্মীদেরই রক্ষা করার তাগিদ দেন তারা। বলেন, নৈতিকতার চর্চা সরকার বা আদালত ঠিক করে দিতে পারে না, এখানে স্বনিয়ন্ত্রিত বা স্বনিয়ন্ত্রণ পদ্ধতি চালু করা দরকার। বাংলাদেশে যত অর্জন হয়েছে তার জন্য একটা সিংহভাগ ক্রেডিট আমাদেরকে রাজনৈতিক অঙ্গনকে দিতে হবে, রাজনীতিকদেরকে দিতে হবে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু যত ব্যর্থতা হয়েছে তার দায়ও কিন্তু তাদেরকে নিতে হবে। রাজনীতি ঠিক হোক বা না হোক, আমি আমার সেই দায়িত্বটা পরিত্যাগ করতে পারি না, সেই দায়িত্বটা কম্প্রোমাইজ করতে পারি না, ছাড় দিতে পারি না। তাহলে আমি সাংবাদিক হিসাবে ব্যর্থ এবং আমার সাংবাদিকতা করা উচিত না। তারা কি রাজনীতিবিদ করবে, শুধু দলের কথা শুনবে, দলের বক্তব্য কভার করবে, দলের কথাই বলে যাবে? আসলে সে রাজনীতিটাকে অন্য পার্টির সঙ্গে মিলিয়ে, শাসন ব্যবস্থার সঙ্গে মিলিয়ে, আইন কানুনের সঙ্গে মিলিয়ে, সাংবিধানিক জায়গা থেকে মিলিয়ে সেটা করতে পারে কিনা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।